গ্লোবালিও লাইভস্টক কিন্তু এখন ইন্ডাস্ট্রির পর্যায়ে চলে গেছে, মানে ওরা লাইভস্টক ইন্ডাস্ট্রি বলে। এবং ক্লাইমেট চেঞ্জ কিন্তু একটা এমন বিষয় যে ক্লাইমেট চেঞ্জ আমাদেরকে যেন ধাক্কা দিয়ে একটা থাপ্পড় মেরে বলে দেয় যে দেখো তুমি যা করছো ভুল কাজ করছো, তুমি সীমা অতিক্রম করছো। এবং এই সীমা অতিক্রম করাটা যে আমরা কোনো মতেই ঠেকাতে পারবো না, সেটার গরম বাতাস আমরা ফিল করতে শুরু করছি। এবং সেটা যে বললেন যে 3 ডিগ্রি বাড়বে কি বাড়বে, এটা কিন্তু ক্লাইমেট চেঞ্জের একটা বার্তা, যে বার্তাটা আমাদেরকে জানতে হবে। তো সেটাতে আমরা কি করব, আমি এমনি একটা তথ্য জাস্ট দেখছিলাম যে লাইভস্টক ইন্ডাস্ট্রি ইটসেলফ ক্লাইমেট চেঞ্জের এই যে ক্ষতিকর প্রভাবে যে কন্ট্রিবিউট করে অলমোস্ট 18 to 25% জিএইচজি এমিশনটা, কার্বন এমিশন এবং মিথেন, এসব যে এমিশনটা এটাতে কন্ট্রিবিউট করে। আপনি দেখেন আজকে ব্রাজিল বা আর্জেন্টিনা, ইউএস, ওরা যে লাইভস্টক ইন্ডাস্ট্রি করে, ব্রাজিলের সবচেয়ে দুঃখজনক যেটা লাগে সেটা হলো অ্যামাজন হলো যে সারা বিশ্বের লাংস বলে, তাই না, ফুসফুস, সে অ্যামাজনকে কেটে সাফ করে দিচ্ছে গ্রেজিংয়ের জন্য এবং সয়াবিন উৎপাদনের জন্য, জেনেটিক্যালি মডিফাইড সয়াবিন, যেটা নাকি বেসিক্যালি আমরা যে সয়াবিন তেল খাই ওটা আসলে সয়াবিন তেলের জন্য ওরা করেনি, ওটা ফডার মানে ফিড হিসেবে করেছিল। তো আমরা সেটাকে তেল হিসেবে খেয়ে আমরা নিজেদেরও স্বাস্থ্যের 12টা বাজাচ্ছি। কিন্তু এইটা যে একটা নেগেটিভলি কন্ট্রিবিউট করছে এবং ওরা আনসাস্টেনেবল হয়ে যাচ্ছে। এবং ওরা কি করছে দেখেন, ওদের এখন এত বেশি উৎপাদন করতে হচ্ছে যে সেটা তারা এত বেশি মাংস খেয়েও, ওদের মেইন খাদ্যের মধ্যে মিট কেন্দ্রিক হয়ে যাওয়ার পরেও ওরা মাংস এখন এত বাড়তি হয়ে গেছে যে আমাদেরকেও খাওয়াতে চায়, ওদের মাংস খাইতে হবে। কেন আমরা ওদের মাংস খাবো আমরা? এবং ওটা তো তারা ওরকম করে সুস্থ অবস্থায় তারা উৎপাদন করেনি। তারা যতই বলুক, সস্তা দেবে বলুক কি যাই বলুক, আমি এই কথাটা বারবার বলি এই কারণে যে আমি যতবারই মনে করি যে মাংস আমদানিটা আমাদের ক্ষতি করবে, নানা দিক আছে, কিন্তু এইটাও বুঝি যে ওরা কেন দিতে চাচ্ছে, সেটা হলো ওরা এখন আনসাস্টেনেবল লেভেলে চলে গেছে, ওদের কনজামশনের সাথে আর ওদের প্রোডাকশনে কোনো মিল নাই, আমাদেরকে ওরা খাওয়াবে। এটা ডাম্পিং গ্রাউন্ড, এটা এছাড়া আর কিছু না। আমি একটু বলবো যে আমাদের এখন দেশীয় জাতের কথা বলি। আমাদের কিছু কিছু বক্তা যখন একটু বলছেন যে দেশীয় জাতের কথা বলতে গিয়ে আমরা মডার্ন ওগুলি ভুলে গেলে চলবে না, আমি খুবই মানি। কিন্তু এটাও আপনাদেরকে বলি যে এক পর্যায়ে আপনারাও যারা নাকি বিদেশি জাত প্রমোট করেছেন, আমি জানি না কে নির্দিষ্টভাবে করেছেন, আপনারা তখন কিন্তু দেশীয় জাতের নেগেটিভ কথা বলেছেন। তো খামারিদেরকে বুদ্ধিটা আপনারাই দিচ্ছেন। দেশীয় জাত সংরক্ষণ করার প্রকল্প না হোক, আমি মনে করি একেবারে আমাদের মন্ত্রণালয়ের, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নামকরণ সার্থক হবে যদি আমরা দেশীয় জাত রক্ষা করতে পারি। নাহলে এইটা আমাদের মানুষেরও ক্ষতি হয়ে যাবে, আমরা করতে পারবো না। তার মানে এই না, আমি অবশ্য বলছি না যে বাকি সব বাদ দিয়ে দেব, নিশ্চয়ই হবে। কিন্তু আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করতে গিয়ে আমরা যে নিজেরা আবার একটা তৈরি করে দিয়েছি, একটু আনরেগুলেটেড অবস্থায় চলে গেছে। এবং এই যে বললো না যে ওরা এটা ছাড়া দেয় না, অন্য সিমেন্টগুলো দেয় না, এবং সিমেন্ট ব্যবসার পর্যায়ে চলে গেছে। এটা দুঃখজনক। কেন ব্যবসা হবে? এটা প্রয়োজনের সাথে মিলিয়ে দিতে হবে। এবং সেবা, এটা আসলে একটা সেবাটাই আমাদেরকে দিতে হবে। এবং সেখানে সিমেন্ট দেবে কি দেবে না কেউ নির্ধারণ করবে। এবং এই জন্য প্রাইভেট যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, বারবার আমি বলি, আপনাদের অবদান অনেক আছে এবং সরকার প্রাইভেট সেক্টর ছাড়া চলতে পারবে না। এখানে এনজিওরা আছে এবং আমি মনে করি খামারিরাও কিন্তু একটা প্রাইভেট সেক্টর, ওরা একটা প্রাইভেট সেক্টরে একটা বড় অংশ।
কাজে আমরা এখানে যদি সবাই মিলে একটা দেশের চিন্তা করে, ভবিষ্যৎ চিন্তা করে, যে আমাদের দেশে এতগুলো, মানে আমি প্রেজেন্টেশন দেখে মুগ্ধ হলাম যে আমাদের জোন ওয়াইজ আসলে কিন্তু আমরা মানুষও চিন্তা করি। আমি চট্টগ্রামের মানুষের সাথে নর্থ বেঙ্গলের মানুষের অনেক দিকে চরিত্রের মিল নাই, তাই না? খাওয়া দাওয়ার মিল নাই, স্বভাবের মিল নাই। আমরাও কিন্তু মানুষই কিন্তু জোনে ভাগ হয়ে আছি, তাহলে প্রাণীরাও তো তাই। এটা আল্লাহর সৃষ্টি। তো কাজে এই যে একটা ব্যাপারটা আছে, এবং এটাকে আমরা রক্ষা না করে, যেটা কৃষির ক্ষেত্রে হয়েছে, আপনারা বলছেন যে হ্যাঁ খাদ্য করছে, কৃষিতে দেখেন ধানের জাত কিন্তু বরেন্দ্র এলাকার ধান, উত্তরবঙ্গের ধান, দক্ষিণের ধান অনেক পার্থক্য ছিল। এখন সবাইকে ইরিধান করতে হবে। সবাইকে ইরিধান করতে গিয়ে কি করলো, প্রথমে গোখাদ্যটাকে মানে খড় কমিয়ে দিল, ওইটা বামুন জাতের হতে হবে এবং এইটুকু হতে হবে, এবং ওটার জন্য সার দাও, কীটনাশক দাও, মাটির তলার পানি তোলো, মানে এগুলো করতে গিয়ে তো আমরা ক্ষতি করেছি। আমরা কিছুটা উৎপাদন বাড়লেও আমাদের ক্ষতি কিন্তু হয়েছে, এটা আমাদের অস্বীকার করলে চলবে না। তো সেজন্য আমি বলছি যে আমরা একটা কাজ, যেটা আমি মানে আজকের মিটিংয়ের মানে খুবই আমি উপকৃত হলাম, যে এটা একদম সিদ্ধান্ত নিয়ে ফেলা যে এই যে জোন ভিত্তিক যে আমাদের দেশীয় জাত রক্ষা করার সেটা প্রকল্প আমাদেরকে নিতেই হবে, এবং এটার জন্য আমাদেরকে রেভিনিউ বাজেট থেকেই আমাদেরকে টাকা বের করতে হবে। আমরা শুধু বাইরের, এই যে আমার কাছে এটা একটা প্রস্তাবও একজন লিখে পাঠিয়েছেন যে 4টি রিজিয়নে 5টি দেশীয় জাতের ক্যাটল জার্মপ্লাজম কনজারভেশন সেন্টার করতে হবে, এবং শুধু তাই না, এটা আমার মনে হয় যে আমাদের খামারিদেরকেও দিলে, এবং সেক্ষেত্রে খামারিদেরকে আমরা প্রণোদনা দেই না কেন? খামারিদেরকে আমরা প্রণোদনা দেই, আমরা বলি যে আপনি যদি এতগুলো দেশীয় জাত পালন করেন তাহলে আপনাকে এই সুবিধা দেয়া হবে। তাহলে কেন ওরা করবে না? অবশ্যই করবে। এবং খামারিদেরকে অত বোকা ভাববে না। আপনারা যদি পুরুষ খামারির কাছে যান, সে না বুঝতে পারে, আপনারা দয়া করে মহিলার কাছে যাবেন, সে বুঝবে। মহিলাই আগে বুঝবে এবং সে অবশ্যই নেবে। আমাদের যেটা হলেন যে আমাদের প্রাইভেট সেক্টর কিন্তু নিজস্ব কিন্তু তাদের মানে যেটা আমি বলবো যে ব্রেইনটা, ওটা কিন্তু আমাদের সরকার থেকেই ধার করা। আমাদের কর্মকর্তারাই এক পর্যায়ে প্রাইভেট সেক্টরে কাজ করছেন, কাজে আপনাদের এখানে ভূমিকা আছে। আমি এটা পরিষ্কার বলতে চাচ্ছি, আপনাদের ভূমিকা আছে প্রাইভেট সেক্টরকে মানে ওই দিকে নিয়ে আস, শুধু প্রফিট ওরিয়েন্টেড না, দেশের প্রয়োজনটা আপনারা তো সেবা করেছেন, আপনারা পারবেন এটাকে করতে। কাজে প্রাইভেট সেক্টর এখনো নিজে স্বাবলম্বী না, নিজে কিছু করতে পারবে না। প্রাইভেট সেক্টরকে আমরা সুন্দরভাবে আমাদের দেশের প্রয়োজনে ব্যবহার করতে পারবো, সেটা বলে আমি শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।